দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্যাসেজটা পড়ার সময় মূল ভাবটাকে বোঝার চেষ্টা করবে। যত ভালোভাবে প্যাসেজের ভাবটা বুঝতে পারবে তত ভালোভাবে তুমি ট্রান্সলেশন করতে পারবে। কি বলেছে প্যাসেজে সেটা দেখা যাক। একদিন ঝমাঝম বৃষ্টি। বসে বসে ছবি আঁকছি। এখানকার মাঠের ছবি। উত্তর দিকে বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা, দক্ষিণ দিকে পোড়ো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো। দূরে দুটো চারটে তালগাছ আকাশের দিকে কাঙালের মতো তাকিয়ে। তার পিছনে জমে উঠেছে ঘন মেঘ, যেন একটা প্রকাণ্ড নীল বাঘ ওঁত পেতে আছে, কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে থাবার ঘা। রং তুলি দিয়ে এই সব এঁকে চলেছে। অর্থাৎ লেখক কোনো একদিন বসে বসে ছবি আঁকছেন, ল্যান্ডস্কেপ লোকাল ছবি আঁকছেন। সেই তার চোখে মাঠের বা আবহাওয়ার বা পরিবেশের যে পরিস্থিতিটা উঠে এসছে তিনি সেটাই এখানে বলেছেন। তাহলে আমরা প্রতিটা সেন্টেন্স এবারে ট্রান্সলেট করার চেষ্টা করব। মানেটা বোঝা গেছে, থিম যেটা লেখকের নিজস্ব একটা বক্তব্য, কোনো একদিন পরিবেশে যে বক্তব্যটা তিনি দেখেছেন সেটা তিনি তুলে ধরেছেন। প্রথম সেন্টেন্সে বলেছে একদিন ঝমাঝম বৃষ্টি। দেখো, এক্ষেত্রে আবহাওয়ার একটা পরিস্থিতির কথা বলা হয়েছে। সময় বা আবহাওয়া সম্বন্ধে আলোচনা করতে সাধারণত আমরা ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করি, অর্থাৎ সেন্টেন্সের প্রথমেই ইট বসবে। যদি ইন্ট্রোডাক্টরি ইট বসে সাধারণত তারপরে ভার্বের টু বির প্রেজেন্ট বা পাস্ট টেন্স অর্থাৎ ইজ বা ওয়াজ বসবে। ইন্ট্রোডাক্টরি ইট সাধারণত টাইম বা ওয়েদারের ক্ষেত্রে, কোনো জায়গা বা অবস্থার বর্ণনা দিতে, জোর দিয়ে সময় নির্দেশ করতে, অথবা অনেক সময় কেবল জোর দিতে ইট ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি ইট ইজ 5 o'clock, সময় বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইটের নিজস্ব কোনো মানে নেই, এখন ঘড়িতে 5টা বাজে, ইট ইজ 5 o'clock। আমি যদি বলি ইট ওয়াজ উইন্টার, এটা ছিল শীতকাল। দেখো, পরিবেশের একটা অবস্থা যেটা কিনা শীতকাল সেটা বোঝাচ্ছে। এখানে বলছে একদিন ঝমাঝম বৃষ্টি হচ্ছে। ঝমাঝম বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টির ইংরেজি দুটো হয়, একটা হচ্ছে টরেন্সিয়ালি, অথবা তোমরা শুনে থাকবে ক্যাটস অ্যান্ড ডগস, এটা মানেও কিন্তু মুষলধারে বৃষ্টি। যেটা মনে পড়বে সেটাকে করো। একদিন ঝমাঝম বৃষ্টি হচ্ছে, তাহলে বললাম যে পরিবেশের কোনো একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, তাই আমরা ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই ইট ইউজ করব। ইটের পরে আমরা বি ভার্ব যেটা প্রেজেন্ট বা পাস্ট ফর্মে অর্থাৎ ইজ বা ওয়াজ ইউজ করব। এখানে একদিন বলা হয়েছে, আমি লিখছি ওয়ান ডে। ঝমাঝম বৃষ্টি, দেখো ঝমাঝম বৃষ্টি কি হচ্ছিল, কি নিয়ে কথা বলা হচ্ছে, যদি শুধুমাত্র তার উত্তর পাও তাহলে তুমি ইট ইউজ করতে পারো। যেমন আমি এখানে বললাম একদিন বৃষ্টি হচ্ছিল, ইন্ট্রোডাক্টরি ইট দিলাম, তারপরে ওয়াজ কেন পাস্ট টেন্সে আছে এটা, ইট ওয়াজ রেইনিং। ইট ওয়াজ রেইনিং দুটো লিখতে পারো, এখানে ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে বা ঝমাঝম বৃষ্টি হচ্ছে। এই ক্যাটস অ্যান্ড ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের বদলে তুমি লিখতে পারো ইট ওয়াজ রেইনিং টরেন্সিয়ালি, TORREN TIALLY, যেটা সুবিধে হবে সেটা লিখো। ওয়ান ডে ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অথবা ওয়ান ডে ইট ওয়াজ রেইনিং টরেন্সিয়ালি। বোঝা গেছে?
দ্বিতীয় সেন্টেন্সে ছিল বসে বসে ছবি আঁকছি। কার কথা বলেছে? বক্তা, যিনি এটা বলছেন তার কথা বলা হচ্ছে। অর্থাৎ বক্তা যদি উহ্য থাকে তাহলে আমি বলবো আমি বসে বসে ছবি আঁকছি। কেন? আমি তখন বক্তা হয়ে যাই। তাহলে আমি ছবি আঁকছি, আই ওয়াজ পেইন্টিং পিকচার্স। আই ওয়াজ পেইন্টিং, আমি ছবি আঁকছিলাম। কেন? একটা সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় কাজটা চলছে, তাই কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেহেতু পাস্টে আছে তাই পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসবে, ভার্বের সঙ্গে আইএনজি। একদিনের কথা বলা হচ্ছে, সেই সময় লেখক বসে বসে ছবি আঁকছেন, অর্থাৎ সেই মুহূর্তে ঘটনাটা ঘটছে। যাই ঘটনাটা ঘটছে আমি বুঝতে পারছি, তখনই আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে আই ওয়াজ পেইন্টিং পিকচার্স, আমি ছবি আঁকছি। দেখো এখানে দুটো সেন্টেন্স ছিল, বসে বসে ছবি আঁকছি, এখানকার মাঠের ছবি। তাহলে আমি দুটোকে যদি পাঞ্চ করি তাহলে বলতে পারি আমি বসে বসে ল্যান্ডস্কেপ, লোকাল ল্যান্ডস্কেপ আঁকছি, অর্থাৎ এখানকার মাঠের ছবি বা ভূচিত্র আঁকছি। তাহলে আমি লিখব আই ওয়াজ পেইন্টিং পিকচার্স, আমি ছবি আঁকিতেছিলাম। আই ওয়াজ পেইন্টিং পিকচার্স। কিসের ছবি আঁকছি? কিসের বোঝাতে অফ ইউজ করো। কিসের? লোকাল ল্যান্ডস্কেপ, দ্য লোকাল ল্যান্ডস্কেপ। বোঝা গেছে? 3 নম্বর সেন্টেন্সে ছিল উত্তর দিকে বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা। আগে এটা করি, উত্তর দিকে বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা। কী নিয়ে কথা বলা হচ্ছে? রাঙামাটির রাস্তা নিয়ে কথা বলা হচ্ছে। এইটা উত্তর দিকে চলে গেছে, যেটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে রাঙামাটির রাস্তাটা সাবজেক্ট। রাঙামাটির রাস্তা বলতে কি জানো? রেড সয়েল, যে পাথটা, যে রাস্তাটা, মাটিটা লাল, তাকে রাঙামাটির রাস্তা বলা হবে। এ পাথ অফ রেড সয়েল, রাঙামাটির রাস্তা, এ পাথ অফ রেড সয়েল। দেখো রাঙামাটির রাস্তা, এখানে র আছে, মিন্স এখানে একটা অফ আসতে চাইছে। অফ যখন ইউজ করবে আগে দেখো কী নিয়ে কথা বলা হচ্ছে? রাস্তাটা, এ পাথ, তারপরে অফ দেবো, তারপরে রাঙামাটি রেড সয়েল, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে প্রথমে সেইটা, তারপরে অফ, তারপরে রাঙামাটি অর্থাৎ রেড সয়েল। আমি লিখলাম এ পাথ, প্রথমে রাস্তা, র আছে অফ, রাঙামাটি রেড সয়েল। বোঝা গেছে? এ পাথ অফ রেড সয়েল, রাঙামাটির রাস্তা উত্তর দিকে বরাবর চলে গেছে। সাবজেক্ট লেখার পর আমি ভার্ব দেবো, চলে গেছে, চলে যাওয়া ইংরেজি গো, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমি লিখব ওয়েন্ট। তাহলে এ পাথ অফ রেড সয়েল ওয়েন্ট, উত্তর দিক বরাবর, এই যে বরাবর গেছে মানে স্ট্রেট, বরাবর মিন্স স্ট্রেট চলে গেছে। তাহলে আমি লিখলাম এখানে স্ট্রেট, STRAIGHT। এ পাথ অফ রেড সয়েল ওয়েন্ট স্ট্রেট। এবার কোনো দিকে যাওয়া অর্থে সাধারণত আমরা প্রিপোজিশন টু ইউজ করি। কোন দিকে গেছে? টু দ্য নর্থ, উত্তর দিকে। বোঝা গেছে? এ পাথ অফ রেড সয়েল ওয়েন্ট স্ট্রেট টু দ্য নর্থ। এখানে ড্যাশ দিয়েছে, তুমি এখানে দেখো অ্যান্ড ইউজ করতে পারো। এবং কেন? উত্তর দিকের পরে দক্ষিণ দিকের অবস্থা বোঝাচ্ছে। উত্তর দিকে হয়েছে, আমি বললাম উত্তর দিকে রাঙামাটির রাস্তা চলে গেছে, এবং দক্ষিণ দিকে আছে পোড়ো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো, তাই তো? এবার দক্ষিণ দিকের কথা বলবো। অ্যান্ড টু দ্য সাউথ, দক্ষিণ দিকেতে কিছু আছে বোঝাতে চাইছি, তাই এখানে দেয়ার ইউজ করো। এই সেন্টেন্সটার শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়াজ, অর্থাৎ সেখানে ছিল, যেহেতু পাস্ট টেন্স। কি আছে? পোড়ো জমি। পোড়ো মানে হচ্ছে ব্যারেন, ব্যারেন ল্যান্ড, ব্যারেন, পোড়ো জমি, BARREN। দেয়ার ওয়াজ ব্যারেন, উঁচু নিচু, আনইভেন, উঁচু নিচু, এটা আনইভেন হলো। অ্যান্ড ঢেউ খেলানো, ঢেউ খেলানো, ঢেউ খেলানো ওয়েভি বলতে পারো, WAVY, ওয়েভি ল্যান্ড।
দুটো জিনিসের কথা বলা হচ্ছে। উত্তর দিকে রাস্তা চলে গেছে লাল মাটির রাস্তা, এবং দক্ষিণ দিকেতে আছে ব্যারেন পোড়ো জমি, আনইভেন উঁচু নিচু এবং ঢেউ খেলানো, যেটাকে আমি ওয়েভি বলছি। দেখো ওয়েভির বদলে আনডুলেটিংও বলতে পারো, UNDULATING, আনডুলেটিং ল্যান্ডও বলতে পারতে। যেটা তোমার মনে আসবে, যেটা মনে হবে যে একটু সোজা তোমার পক্ষে মনে রাখা, সেটাকে মনে রাখো। সাধারণত তরঙ্গায়িত বা ঢেউ খেলানো এই অর্থে আমরা ওয়েভ ইউজ করি, তাই এখানে ল্যান্ডটা কীরকম ওয়েভি ল্যান্ড লিখলাম। আনডুলেটিং পরীক্ষার সময় মনে নাও পড়তে পারে, বোঝা গেছে? তাহলে আমি এখানে ওয়েভি ল্যান্ড লিখলাম। 4 নম্বর সেন্টেন্সে দিয়েছে, দূরে দুটো চারটে তালগাছ আকাশের দিকে কাঙালের মতো তাকিয়ে। কাঙাল এই ইংলিশটা হচ্ছে ডেস্টিটিউট। আমি যেটার ইংলিশ জানি না মনে হচ্ছে সেটাকে এক প্রথমে লিখে নিই, ডেস্টিটিউট। ডেস্টিটিউটের মতো, লাইক ডেস্টিটিউট, বোঝা গেছে? লাইক ডেস্টিটিউট, তাকিয়ে আছে। কারা তাকিয়ে আছে? তালগাছদের কথা বলা হচ্ছে। কিছু তালগাছ, দুটো চারটে তালগাছ, তাই সেটা কিন্তু সাবজেক্ট হবে। দুটো চারটে, 2 or 4 এরকম বলতে চাই না। দুটো চারটে লেখা আছে, দুটোও আছে, চারটে আছে, 2 or 4 এরম না। দুটো চারটে বলতে বোঝাচ্ছে খুব কম তালগাছ আছে, এ ফিউ পাম ট্রিজ। পাম ট্রিজ অর্থাৎ তালগাছ। সেই জন্য যখন তোমরা, আমি বারবার বলছিলাম, বাংলা থেকে ইংরেজি লেখার সময় যদি তুমি ভাব না বুঝতে পারো তাহলে কিন্তু ট্রান্সলেট করার সময় গন্ডগোল হয়ে যাবে। যদি বলি যে এখানে দুটো চারটে আছে, দুটো চারটে ইংরেজি আমি জানি 2 and 4, তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। লেখক যেটা বলতে চাইছেন, দূরে দুটো চারটে তালগাছ দেখা যাচ্ছে, মিন্স কয়েকটা তালগাছ দেখা যাচ্ছে, অর্থাৎ ফিউ পাম ট্রিজ দেখা যাচ্ছে, বোঝা গেছে? তাহলে দূরে, অ্যাট এ ডিস্টেন্স। সাবজেক্টে কি? কিছু তালগাছ, এ ফিউ পাম ট্রিজ, এ ফিউ পাম ট্রিজ। তাকিয়ে আছে, ওয়ার লুকিং, তাকিয়ে ছিল। দেখো যে মুহূর্তের কথা বলা হচ্ছে সেই মুহূর্তের তালগাছগুলো মনে হচ্ছে তাকিয়ে আছে। কোনো একটা মুহূর্তে কোনো একটা কাজ চলছে বোঝালে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, যার ধর্ম হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসে, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে তাকানো ইংরাজি হচ্ছে লুক, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি দেবো তাই এখানে আমি লিখব লুকিং। তাহলে অ্যাট এ ডিস্টেন্স এ ফিউ পাম ট্রিজ ওয়্যার লুকিং। কোথায় তাকিয়ে আছে? আকাশের দিকে, অ্যাট দ্য স্কাই। এখানে কি বলেছিলাম? কাঙালের মতো, লাইক ডেস্টিটিউট। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সটা এলো, অ্যাট এ ডিস্টেন্স এ ফিউ পাম ট্রিজ ওয়্যার লুকিং অ্যাট দ্য স্কাই লাইক ডেস্টিটিউটস। বোঝা গেছে? পরের সেন্টেন্স। পরের সেন্টেন্সে দেখো, তার পিছনে জমে উঠেছে ঘন মেঘ, যেন একটা প্রকাণ্ড নীল বাঘ ওঁত পেতে আছে, কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে থাবার ঘা। বড় সেন্টেন্স, কিন্তু তুমি যদি ভেঙে ভেঙে করো তেমন কিছু নেই এই সেন্টেন্সটার মধ্যে। তার পিছনে মানে কি? আগের সেন্টেন্সে দেখলে দূরে দুটো চারটে তালগাছ আকাশের দিকে তাকিয়ে আছে, এখানে বক্তব্য শেষ করা হয়েছে। এবারে বলছে তার পিছনে, মানে ওই পামটি যেগুলো বললাম তাদের পিছনে ঘন মেঘ, মেঘ জমে উঠেছে। তাহলে তার পিছনে মানে আমি বলতে পারি বিহাইন্ড দেম, তাদের পিছনে। একটু একটু করে লিখি, বুঝতে সুবিধে হবে। বিহাইন্ড দেম, দেম বলতে এখানে পাম ট্রিজের কথা বলা হচ্ছে। তাদের পিছনে জমে উঠেছে ঘন মেঘ, কার কথা বলা হচ্ছে? কি নিয়ে কথা বলা হচ্ছে? মেঘ নিয়ে কথা বলা হচ্ছে, ঘন মেঘ নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ ডেন্স ক্লাউড নিয়ে কথা বলা হচ্ছে। তাই সাবজেক্ট ডেন্স ক্লাউড, DENSE, ডেন্স ক্লাউড। এবার জমে উঠেছে ঘন মেঘ, এর সম্বন্ধে কথা বলা হলো, লিখলাম ডেন্স ক্লাউড। জমে উঠেছে,
জমে উঠেছে ছি ছো ছে থাকলে সাধারণত আমরা পারফেক্ট টেন্স ইউজ করি, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই এখানে পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর হ্যাড দেবো, তারপর ভার্বের থার্ড ফর্ম দেবো। বিহাইন্ড দেম ডেন্স ক্লাউড হ্যাড কনডেন্স, জমে যাওয়া সেটা হচ্ছে কনডেন্স। কনডেন্সড যেহেতু হ্যাড দিয়েছি তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কনডেন্সড, CONDENSED। বিহাইন্ড দেম ডেন্স ক্লাউড হ্যাড কনডেন্সড, বোঝা গেছে। যেন একটা প্রকাণ্ড নীলবাগ, এখান থেকে দেখো মেঘটা জমে উঠেছে, যে মেঘটা জমে উঠেছে সেই মেঘটাকে মনে হচ্ছে একটা প্রকাণ্ড নীল বাঘ যেন ওঁত পেতে বসে আছে। নীল বাঘ বলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু যে মেঘটা জমে গেছে সেই মেঘটাকে মনে হচ্ছে একটা নীল বাঘের মতো। মানে কনডেন্স যে মেঘটার কথা বলা হলো সেই মেঘটাকে মনে হচ্ছে যেন একটা প্রকাণ্ড নীল বাঘ, বোঝা গেছে। তাহলে মেঘটা এমন করে জমেছে, ইন সাচ এ ওয়ে, এমন করে জমেছে দ্যাট মনে হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট কিছু পাওয়া যাচ্ছে না, তখন ইন্ট্রোডাক্টরি ইট দাও। ইট সিমড অর্থাৎ এটা মনে হচ্ছে, কি মনে হচ্ছে? একটা প্রকাণ্ড নীল বাঘ, এ হিউজ ব্লু টাইগার, একটা প্রকাণ্ড নীল বাঘ ওঁত পেতে আছে। মানে একটা মুহূর্তের কথা বলা হচ্ছে যেখানে বাঘটা মনে হচ্ছে ওঁত পেতে আছে, মিন্স তখন কাজটা চলছে, বোঝা গেছে। তাহলে আমি বলতে পারবো যখন কাজ চলছে মনে হচ্ছে সেন্টেন্সে, তখনই আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সের তাই আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ইট সিমড এ হিউজ ব্লু টাইগার ওয়াজ লাইং, LYING ইন ওয়েট, অর্থাৎ ওঁত পেতে থাকা মানে কি? অপেক্ষা করা। বসে বসে অপেক্ষা করাকে বলা হবে ওঁত পেতে থাকা, সেটাই লেখা হলো এ হিউজ ব্লু টাইগার ওয়াজ লাইং ইন ওয়েট। কী করতে ওয়েট করছে? কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে থাবার গা, অর্থাৎ সে লাফিয়ে পড়বে, লাফিয়ে পড়ে উঠে মাঝ আকাশে লাফিয়ে পড়বে। তাহলে প্রথমে লাফিয়ে পড়বে, কী জন্য ওয়েট করছিল? কী জন্য অর্থে তুমি এখান থেকে প্রিপোজিশন টু ইউজ করো, তার উত্তর যখন করবে টু স্প্রিং আপ, লাফিয়ে উঠবে। কোথায়? ইনটু দ্য মিড স্কাই, মাঝ আকাশে, ইনটু দ্য মিড স্কাই। কোনো কিছুর গতি বোঝাতে ইনটু ইউজ হয়, ইন ইউজ হবে না। স্প্রিং আপ, সে লাফিয়ে উঠছে, এই যে যাচ্ছে, লাফিয়ে যে যাচ্ছে, এই যে গতিটা বোঝাচ্ছে, সেই জন্য প্রিপোজিশন ইনটু ইউজ হয়। টু স্প্রিং আপ ইনটু দ্য মিড স্কাই, মিড স্কাইয়ে সে স্প্রিং আপ অর্থাৎ লাফ মারবে, এবং পাউন্স আপন দ্য সান, সূর্যকে থাবা মারবে। পাউন্স এখানে অর্থে ছোঁ মারা বা থাবা। ছোঁ মারা মানে কি? হঠাৎ করে গিয়ে কোনো একটা বস্তুকে তুলে নেওয়া বা থাবা দেওয়া, যেটা এখানে বলা হচ্ছে সেটাও বলতে পারো। তাহলে পাউন্স মানে থাবা দেওয়া বা ছোঁ মারা, দুটো অর্থেই ইউজ হয়। তাহলে ব্লু টাইগার ওয়াজ লাইং ইন ওয়েট, বসেছিল ওঁত পেতে। টু স্প্রিং আপ ইনটু দ্য মিড স্কাই, মাঝ আকাশে লাফ মারবে। অ্যান্ড পাউন্স আপন দ্য সান, সূর্যকে থাবা কষাবে। বোঝা গেছে? শেষ সেন্টেন্স দেখো, এখানে বলেছে রং তুলি দিয়ে এই সব এঁকে চলেছি। সাবজেক্টকে যে বক্তা, অর্থাৎ এখানে যেহেতু বক্তা পাওয়া যাচ্ছে না, সাবজেক্ট আমি অর্থাৎ আই। আমি রং তুলি দিয়ে এই সব মানে বাঘ, তারপর ল্যান্ডস্কেপ, এই যে ইত্যাদি আমরা যে যত কিছু আঁকাটা দেখলাম সেই সব কিছু আঁকছি আমি। তাহলে আমি এঁকে চলেছি, এই যে এঁকে চলেছি মানে একটা কন্টিনিউ কাজ বোঝাচ্ছে। যে মুহূর্তের কথা বলা হচ্ছে সেই মুহূর্তে বক্তা কিছু একটা এঁকে চলেছে, অর্থাৎ কন্টিনিউটি বোঝাচ্ছে, তাই অতীতকালে এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে আই ওয়াজ পেন্টিং, আমি এঁকে চলেছি, এঁকে চলেছিলাম, আই ওয়াজ পেন্টিং।
কী এঁকে চলেছি? এই সব কিছু, অল দিস, THEAC। কেন? অনেক ঘটনার কথা বলে হয়েছে। আই ওয়াজ পেন্টিং অল দিস, কী দিয়ে আঁকছি? উইথ পেইন্ট, রং অ্যান্ড ব্রাশ। বোঝা গেছে? আই ওয়াজ পেন্টিং অল দিস উইথ পেইন্ট অ্যান্ড ব্রাশ, রং তুলি দিয়ে এইসব আমি এঁকে চলেছি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। শেষ করার আগে ফাইনাল যে ট্রান্সলেশনটা হলো সেই ট্রান্সলেশনটা তোমাদের সামনে রাখলাম। তোমরা প্রথম থেকে লেখাটাকে আরেকবার দেখো, বাংলাটাকে পজ করে নিয়ে আবার লিখো, লিখে নিয়ে কত দূর তোমাদের মিলল একবার চেক করে নিও। বোঝা গেছে? টাটা।